যখনই বিলোনিয়া থেকে আগরতলার উদ্দেশ্যে রেলে করে যাই তখন এই গুমতি নদীর উপর রেল ব্রিজের পাশে বিশালাকার আমবাগানটি রেল থেকে চোখে পড়ে। আমার একটি স্বপ্ন ছিল এই আমবাগানে একদিন আপনাদের নিয়ে যাব এবং আমবাগানের মালিক সিরাজুল ইসলামের সঙ্গে আপনাদের সাক্ষাৎ করাবো। সেই সঙ্গে গুমতি নদীর উভয়চরের সুন্দর দৃশ্য আপনাদের জন্য ক্যামেরাবন্দি করব। উদয়পুর রেল স্টেশনের সামনের দৃশ্য দেখছেন। যাচ্ছি বৈষ্ণবীর চর এই ভাইয়ের সঙ্গে, নামটা কি জানি? স্বপন দত্ত। স্বপন দত্ত, ওনার সঙ্গে যাব। বৈষ্ণবীর সামনে মানুষ ধান শুকাচ্ছে, সে দৃশ্য দেখছেন। আর উপরেই সে রেল লাইন, রেল ট্র্যাকের পাশ বরাবর যাচ্ছি। নিয়ে যাব গুমতি নদীর পাড়ে, আমাদের ত্রিপুরার একটি খুবই উর্বর জায়গা যেখানে বিভিন্ন সবজি এবং বিভিন্ন রকমের ফলের চাষ হয়ে থাকে। তার একটা নতুন দৃশ্য দেখাবো আপনাদের। এই পর্যন্ত অটো করে আসলাম, অটোটা ছেড়ে দিলাম, আর বাকি জায়গাটা আপনাদের বিভিন্ন দৃশ্য দেখাতে দেখাতে যাব রেল ট্র্যাকের পাশ দিয়ে। এদিকটা উদয়পুর রেল স্টেশন, আর এদিকে আগরতলা। সামনে গুমতি নদীর উপর রেল ব্রিজ রয়েছে। চলুন এই রেল ট্র্যাকের পাশের কিছু দৃশ্য আপনাদের জন্য ক্যামেরাবন্দি করব, এরপর আজকে গন্তব্যে নিয়ে যাব। এই যে রেল লাইনের পাশেই কি সুন্দর আম ধরে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো গুমতির চরে কৃষকদের কৃষিভূমির দৃশ্য দেখতে পাচ্ছেন। খুব একটি উর্বর জায়গা, আমাদের ত্রিপুরার কৃষিক্ষেত্রের জন্য এটা খুবই উপযোগী স্থান। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে আম বাগান, এখানকার একজন চাষি। সামনেই যে দেখছেন গুমতি নদীর উপর রেল ব্রিজ, এই সেই গুমতি নদী, ত্রিপুরার আদর্শ নদী এবং বাংলাদেশের কুমিল্লা। আর এই সেই গুমতি ব্রিজ, মানে রেল ব্রিজ গুমতি নদীর উপর। পাশে দেখতে পাচ্ছেন যে মরিচ ক্ষেত, কাঁচা লঙ্কা, আর এদিকটায় ফুইট ডাটা। পুরোটাই খুব উর্বর জায়গা গুমতি নদীর পাড়ে। ওই পাশে রয়েছে গুমতি নদী। এই যে প্রবেশ পথ আমবাগানের, আপনার দৃশ্য দেখছেন। মালিকের সঙ্গে কথা বলবো, আর পুরো বাগানটাই দেখতে পাচ্ছেন, দুই সাইডে দুইটা প্লট রয়েছে ওনার। এই যে দর্শক, সঙ্গে আমার সঙ্গে এখন এখানের মালিক রয়েছেন। আমি যখন ওনাকে বাগানের মালিক খুঁজছিলাম তখন উনি কিন্তু বলেছেন যে বাগানের মালিক উনি না, বাগানটা জনসাধারণের। এটাই তো নিয়ম, কারণ আমার জন্য তো আমি বাগান করছি না। তো মালিক রয়েছেন আমার সঙ্গে সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, বৈষ্ণবীশ্বর, উদয়পুর, এখানেই বাড়ি। তো ওনার সঙ্গে কথা বলে নেব। প্রথমে উদ্যমটা কোথা থেকে পেয়েছেন বলেন? প্রথমে উদ্যম আমি বিশেষ করে এগ্রিকালচার থেকে পাইছি আর কি। তো এগ্রিকালচার তো বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করছে, সব দপ্তরই আমাকে সাহায্য করছে। তারপরে আমরা তো কৃষি পরিবার, বুনিয়াদী কৃষি পরিবার। একটা সময় সবজি চাষ করতাম, দেখছি যে সবজি চাষে বেশি লাভবান হওয়া যায় না, সেই কারণে এখন এই হর্টিকালচারে আছি। তাও এক স্যারের অনুরোধে, বিশেষ করে ওনার নাম হলো মনোজিৎ মজুমদার। উনি প্রথম যখন বাগান ভিজিটে আসে আমার ফিল্ডে আসে, তখন দেখে কই যে আপনি তো ওইটার থেকে তো ইয়ারলি আপনার অন্তত 30-40 লাখ টাকা রোজগার করতে পারেন। আমার প্রথম জিজ্ঞাসা হলো আপনি কত এটা থেকে পান? আমি স্যার ইয়ারলি তো বছরের শেষে গিয়ে 20,000 টাকা আমরা থাকে না, যেটা হিসাব আর কি, লেবার টেবার দিয়ে। পরবর্তী সময় কই যে আপনি এতে 40-50 লাখ টাকা রোজগার করতে পারেন। বলতো স্যার এত পয়সার থাকলে তো আপনি পরামর্শ হইতো না, পরামর্শ দেন। পরবর্তী সময়ে এই স্যারের পরামর্শে প্রথম আমার 417 আম গাছ দিছি, শুরুটা 2008-এ। সেটা থেকে কিন্তু আমার পথ চলা শুরু। তো আজকে আমি কিন্তু একজন সফল কৃষক। এই কারণে বলবো যে এখন এটার থেকে আমার মাসিক টার্নওভারের লক্ষ্য ছিল প্রায় 1 কোটি টাকা ইয়ারলি আর কি। তো এখন যদিও সেই জায়গাটা এখন পূরণ হয় না, এমনি
60-65 লাখ টাকার একটা টার্নওভার ইয়ারলি থাকে। এটার মধ্যে খরচ আছে, খরচটা বাদ দিলে পরে হয়তো 15-20 লাখ টাকা থাকে। 15-20 লাখ টাকা আমার প্রফিট হয়। হ্যাঁ, প্রফিট হয় আর কি ইয়ারলি। বিশেষ করে আমি বেকার ভাইদের কাছে এটা বলবো আর কি, যারা বেকার অন্তত তারা যাতে শিক্ষিত বেকাররা যাতে কৃষিতে যুক্ত হয়, কারণ কৃষিটা এখন কিন্তু সায়েন্টিফিক কৃষি, কারণ টেকনোলজি, আধুনিক টেকনোলজি আছে, আধুনিক টেকনোলজির সাথে সাথে যদি আমরা পাল্লা দিয়ে না চলি তাহলে কিন্তু আমরা কৃষিতে আগাইতে পারতাম না। তা আমি তো মনে করি আমার মতো যদি সারা ত্রিপুরাতে আর কি প্রত্যেক ডিস্ট্রিক্টে যদি 1-150 করে কৃষক থাকে আর কি, তাহলে হয়তো বাইরে থেকে আমরা আম কিনে আইন না খাইতে হইতো না। তাহলে উৎপাদনমুখী আয়, কিন্তু উৎপাদনমুখী আয় নিজেও বাঁচে, তারপরে রাষ্ট্রকেও বাঁচায়, কারণ এটা থেকে রাষ্ট্রও পাইতেছে। আমার টাকা যদি আমার জায়গায় ঘুরে তাহলে এটা 15 জন ব্যবহার হয়, কিন্তু আমাদের অর্থনীতিটা অনেকটা সমৃদ্ধি হয়। তা আমি বেকার ভাইদের কাছে এইটুকু বলবো, তারা যাতে নিজেরা এই ধরনের বাগানির উদ্যোগ নেয়। ত্রিপুরাতে ভালো সুবিধা আছে, গভর্নমেন্টও ভালো সুবিধা দিছে। তাই বলবো যে সরকারের যে স্কিমগুলি আছে, বিভিন্ন স্কিম আছে, স্কিমগুলি নিয়ে যদি আমরা বাগান শুরু করি তাহলে নিজেরা আত্মনির্ভরশীল হইতে পারি। একবার গাছ লাগাইলে 50 বছর পর্যন্ত আশা করতাম পারি এটা ফল দিব। আমি তো বাড়িতে ঘুমাইও থাকি, তাইলে সে আমারে কিন্তু ফল দিব। তাহলে অ্যাক্টিভ ওয়ার্কার আর স্থায়ী রোজগারের জায়গা তৈরি করলে পরে আমরা এইটুকু মনে করি যে তার অনেক লাভবান পুঁজি বিনিয়োগ করতে হয় না, একবার করলে পরে দেখা যেতেছে তে তার পুঁজিটাতে পাইয়ে যেতেছে। তা আমি এটাতে সম্পূর্ণ সফল, এটুকু আমি বলবো যে আমি সম্পূর্ণ সফল। আমার এখানে দেখা যেতেছে অন্তত কন্টিনিউ সবসময় 6-7 জন লেবার তো একটা আছেই কমন, তারপরে সময় সময় দেখা যায় যে 10-15 জন লোক আমার এখানে কাজ করে। তো তার পাশাপাশি তাদের জীবিকাটাও তৈরি হইতেছে। আবার অনেক ব্যবসায়ী আছে এখান থেকে চারা নিতেছে, চারা নিয়ে আসে তার জীবিকা নির্বাহ করতেছে। অর্থাৎ এই নার্সারির সাথে আগে বেশি হিসাব করলে দেখা যাবে 100 পরিবার যুক্ত। বেকারদের কাছে আমি এটুকুই বলবো, সময় নষ্ট না করে এখন থেকেই হয়তো যাত্রাটা শুরু করেন। প্রথম শুরু দিয়ে অল্প করে করেন, বেশির দরকার নাই, কারণ বড় স্বপ্ন প্রথম দেখার দরকার নাই, প্রথম ছোট স্বপ্নই ভালো। কারণ আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা বাড়বো, তার অভিজ্ঞতার নিরিখে আস্তে আস্তে আপনি প্রসারিত হইবে। আমি এইটুকু বলবো, টাকা আকাশে উড়ে যে ধরতে পারে সে ধরে নিতে পারবো, কারণ এটা যারা বুঝবো আমার এই কথার ব্যাখ্যাটা তারা ঠিক ধরে নিতে পারবো। হ্যাঁ, প্রথম আমি এই জায়গা লিজে নিয়েছিলাম, পরবর্তী সময় কিন্তু এই জায়গা আমি যখন খরিদ করি তখন 18 লক্ষ টাকা দিয়ে আমি এই জায়গাটা খরিদ করছি সেই সময়ে। তো মানুষ শুরুটা করা যায় অল্প দিয়েই, কিন্তু তার পরিকল্পনা যদি সঠিক থাকে, সদিচ্ছা যদি সঠিক থাকে, একাগ্রতাও থাকতে হইব, তাই লিগে তার সাফল্যটা আশা করা যায়। সেগুলো বলুন, আপনার এই বাগানে কি কি প্রজাতির আম রয়েছে? এই বাগানে প্রায় 15টা প্রজাতির আম আছে। হিমসাগর আছে, ফজলি আছে, মালদাই আছে, তারপরে তোতাফুরি আছে, মালয়েশিয়ান আছে, শাহজাহান আছে, গোলাপ গাছ আছে, কেশরী ভোগ আছে, মিয়াজাকি আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, চিয়াংমাই আছে, বাড়ি 11 আছে, বাড়ি 4 আছে, বিভিন্ন প্রজাতির আছে, কিন্তু অম্রপল্লী হইলো সবচেয়ে বেশি। অম্রপল্লী? অম্রপল্লী অম্রপল্লী, হ্যাঁ, এগুলি অম্রপল্লী। সবচেয়ে দামি কোনটা? দামি আম তো মিয়াজাকি যদি নতুন করে লাগাইছি, এখনো ফল দিছে না, কারণ আমরা পাইছি তো বেশি দিন হয়েছে না। বাড়ি ঘরে অনেকে 200টা করে গাছ লাগাইছে, আমরাও লাগাইছিলাম, একবার লাগাইছিলাম বন্যায়, কিন্তু আমার চারাগুলি মার গেছে। এখন হ্যাঁ, এখন হয়তো ফল দিত গাছে, কিন্তু বন্যায় গাছগুলি ছোট ছিল তখন মারা গেছে। এখন বাগানে ফল আছে এমন সবচেয়ে রেট বেশি কোনটা? এখন তো এটি তো আমরা রেট আছে, যেমন অম্রপল্লীও তো আমরা ভালো রেটে পাই, খারাপ পাই না। যেমন ফজলি আছে, ভালো রেট পাওয়া যায়, হিমসাগর আছে, ভালো রেট পাওয়া যায়। মার্কেটিং এখানে যারা ব্যবসায়ী আছে তারা এখান থেকে ইয়া লয়ে যায়, আমার যাওয়ান লাগে না। তারাই এখানে এখন থেকে তো বুকিং করা আরম্ভ করছে। হ্যাঁ, ম্যাক্সিমাম লোকাল। হ্যাঁ, লোকাল বলতে বাইরের ব্যাপারে আছে বলতে সোনামুড়া আছে, আগরতলা আছে, উদয়পুর আছে, অমরপুর আছে, তারপরে বিশালগড় আছে, আগরতলা আছে, অন্যান্য জায়গা তো অনেক জায়গাতে যায় সেই আম। যেমন ওই যে সামনের এই যে ভ্যারাইটিটা হলো অরুণিকা। এইটা? এই ভ্যারাইটিটা হলো অরুণিকা। এটা খুব স্বাদের একটা আম, কিন্তু এই ভ্যারাইটিটা কিন্তু অরুণিকা আম।
খুব খুব স্বাদের আম এটা কিন্তু। কিলো কত করে আছে? এটি যখন বেশি তখন আমরা হয়তো 100 বেশি আর কি, কারণ বাজারের লোকের সম্পর্ক থাকে, আচ্ছা, ওই সময় market rate টা মার্কেট রেটের লোকের সম্পর্ক থাকে আর কি। যখন যে ভ্যারাইটিটা হলো মালদা, এই যে মালদা, মালদা তো হ্যাঁ। খুবই পরিচিত আমাদের ত্রিপুরাতে। মালদা আমাদের এখানে আছে, কোনো সমস্যা হয় না। দর্শক এলো মালদা ভ্যারাইটি। কারণ এই 800-900 গ্রাম হয় একটা ওজন। একটা। এখানে আপনার রেস্ট করার জায়গা। হ্যাঁ, এখানে সব কাজে চলে। ফার্ম হাউস তো লাগে, ফার্ম হাউস আর কি, ফার্ম হাউস আর কি। এই ভ্যারাইটি হলো ফজলি, এটা ফজলি। ফজলি। হ্যাঁ, এই ভ্যারাইটিটা হলো ফজলি। এটা খুব ভালো আম, খুব স্বাদের আম ফজলি। একটা গাছে মানে কত কিলো ধরে একটা আইডিয়া? একটা গাছে অন্তত আমাদের যে হিসাব আর কি, অন্তত 50-60 কেজি তো অনায়াসে ধরে, কোনো সমস্যা নেই। একটা গাছে? 100 কেজির উপর হইতে পারে। এটা চারা গাছ, এটা 4 বছরের গাছ, 4 বছর ফল দিতেছে এই গাছটা। এটা তো চারা গাছ, বড় গাছগুলো ওইদিকে আছে। তো দর্শক সামনে যে ভ্যারাইটি দেখছেন এটা হলো হিমসাগর, আর নিচে এই যে দৃশ্য দেখছেন এগুলো গুমতি নদীর দৃশ্য, যেটা আমাদের উদয়পুর সোনামুড়া হয়ে বাংলাদেশের কুমিল্লাতে প্রবেশ করেছে। চলুন এবার হিমসাগরের দৃশ্য দেখাবো। এই গাছ হলো এটি তো হিমসাগর, এই আম হলো হিমসাগর আম। হ্যাঁ, এটি হিমসাগর আম, খুব খুব সুস্বাদু আম হিমসাগর। হিমসাগর আম এখন বাজারে যদি আসে ডাগা মেচুর এসে নিয়ে মেচুর, যখন মেচুর হয় এই আম কিন্তু খুব স্বাদ, এই আম কিন্তু খুব স্বাদ লাগে কিন্তু হিমসাগর আম। কালার আইব গাছ পাকনা কি পারেন না একটু কাজ? না, না বাতিলে আমরা পেরালাই, কারণ গাছ পাকনা করলে তো বিভিন্ন ভাবে ক্ষতি হয়। কেশরী বুক খুব খুব সুস্বাদু আম। কেশরী বুক? কেশরী বুক ত্রিপুরাতে আসেই না। আচ্ছা। আমার কাছে এটি 3টা গাছ আছে, তো এটি পাকা আরম্ভ হয়েছে, কিন্তু বেচা কনেই গেছে প্রায়, আর বেশি একটা নাই। এটা হলো কেশরী রেট বুক। কেমন? রেট এখন আমরা এটা 100 টাকা করে বিক্রি করতেছি এখন, যদি আরো বেশি নিতে পারি, কিন্তু আমি তো এত একটু চিন্তা ভাবনা করে যাতে সহায়ক মূল্য সবারই দিতে পারি, এটা হলো আমার মনের ভাবনা আর কি। কারণ বাজারে গেলে আম বেচবো 200-250 টাকা কিলো বেচবো, কিন্তু এই কেশরী বুক আম কিন্তু ত্রিপুরাতে খুব কম আসে, কারণ এটার প্রচুর মূল্য। এটা প্রথম নামে। কতটুক জায়গা জুড়ে আছে আপনার এই আম বাগান? এখানে প্রায় 3 হেক্টর জায়গা আছে আমার এই আম বাগানের হিসাবে, 3 হেক্টর জায়গা আছে। 2টা প্লটে? হ্যাঁ, 2টা প্লটে 3 হেক্টর জায়গা আছে। ওটাও ফজলি। আর এখানে ব্যানানা ম্যাঙ্গো আছে 1 বছরের গাছে। ব্যানানা ম্যাঙ্গো ধরছে, এই যে ব্যানানা ম্যাঙ্গো ধরছে 1 বছরের গাছে ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা। এবছরই একটা ফলই রাখছি গাছটাতে, আর রাখছি না। 2টা গাছে 2টা ফল রাখছি। ওই গাছটা তো একটা আছে, ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গো আছে, এই গাছটা তো একটা আছে। 1 বছরের গাছে এই যে ব্যানানা ম্যাঙ্গো আমরা দেখতে পাইতেছেন, ওটা আরও অনেক বড় হইব। পরিশেষে এটুকু আমি বলবো, যারা কেমিক্যাল মুক্ত আম কিনতে চান বা খাইতে চান, আমার এখানে আসলে পরে আপনারা পাইবেন। এখানে কোনো আমে কোনো কেমিক্যাল দেওয়া হয় না, বাজারের আমে তো কেমিক্যাল থাকে। আমার ফোন নাম্বার হলো 9862215073। ঠিকানা হইলো বৈষ্ণবীশ্বর পঞ্চায়েত, হইলো জামজুরি। এখন চারা গ্রাফটিং হইতেছে বিভিন্ন জাতের, যত প্রজাতির আমি নাম কইছি চারার, অত প্রজাতির চারা এখানে আমের চারা আছে। সব কিছু চারাই পাওয়া যায়, লিচু থেকে আরম্ভ করে লিচু, কাঁঠাল, আম, জাম সব কিছুই। এখন আম বান্ধা হইতেছে বিভিন্ন জাতের, বিশেষ করে অম্রপল্লী, হিমসাগর, ল্যাংড়া, চোষা, অরুণিকা, মালদা, ফজলি, এগুলি এখন বান্ধা হইতেছে। কি ব্যানানা ম্যাঙ্গো, এগুলি এখন বান্ধা হইতেছে। চারা তো 12 মাসে বিক্রি চলে, চারা 12 মাসে বিক্রি চলে, যে যখন নিতে চায় তখনই বিক্রি হয়, কিন্তু জুন মাসটাই মেইন, জুন মাসটাই মেইন চারা বিক্রি হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। আর পুরো অর্থাৎ বাগান ঘুরে ঘুরে আমাকে দেখিয়েছেন এবং ডিটেলস বলেছেন, বিশেষ করে বেকারদের উদ্দেশ্যে খুব সুন্দরভাবে বলেছেন যে বাড়িতে বসে না থেকে যদি উদ্যোগ নেওয়া যায় তাহলে নিজের পায়ে দাঁড়ানো যায়। গুমতি নদীর দৃশ্যটা একটু সুন্দর করে দেখাই। এলো রেল ব্রিজ, গুমতি নদীর উপর রাশের দৃশ্য দেখছেন। এই হলো গুমতি নদীর দৃশ্য। একদল ইয়ংস্টারের সঙ্গে দেখা হলো। হ্যালো, চলো, কি নাম? আমার নাম রাজদীপ রাজদীপ কি? দাস। রাজদীপ দাস। ইউর নেম? রাহুল দাস। রাহুল দাস। তোমার? আহিল খান। আহিল খান। ইউ? প্রীতম দে। প্রীতম দে। তুমি? আবির হোসেন। আবির হোসেন। আর তুমি? সুজিত দাস। শুভজিৎ দাস। তুমি? সমজিৎ দাস। পাশে পড়ো সবাই।
আমি পড়ি ক্লাস 6 এ। আমিও ক্লাস 6-এ। আমি যাই। কোন স্কুল জামজুরি? না না রমেশ স্কুল। চলো আমাকে একটা সাইকেল দিতে হবে, সঙ্গে বাকিরাও যাবে আর কি। আমি ওই ইয়ংস্টারদের কাছ থেকে একটা সাইকেল নিয়ে নিলাম, কারণ কিছুটা পথ আমাকে হেঁটে যেতে হবে। ঠিক আছে, মেইন রোড অবধি চলো সবাই মিলে। চলো আসো সবাই মিলে, চলো। চলো। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছে। বিলোনিয়া নাম শুনেছিস? আচ্ছা, গিয়েছি আমার তো দিদি বাড়ি দিলুনি। বিলোনিয়াতে আমার বাড়ি। বিলোনিয়া রেলে আসলাম, আবার রেলে চলে যাবো একটু পরে। এসে গেলাম মেইন রোডের পাশে। এই পর্যন্ত। থ্যাংক ইউ। ওয়েলকাম। উদয়পুর বৈষ্ণবীর চর গুমতি নদীর পাড়ের এই ছোট্ট শিশুদের সঙ্গে ক্ষণিকের সময়টাও স্মৃতি হিসাবে ক্যামেরাবন্দি করে রেখে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।